যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। আমি শহীদ নাসির ইসলাম তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলাম। আমি শহীদ সৈয়দ আব্দুল মুন্তাসিম। আমি শহীদ সৈয়দ মুত্তাসির রহমান আমি শহীদ উসমান পাটোয়ারি তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলাম। আমি শহীদ আদিল তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ছিলাম। আমি শাকিল পারভেজ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ফাজিল শ্রেণীর ছাত্র ছিলাম। আজ আপনাদের বলবো 2024-এর জুলাই বিপ্লবের গল্প। তখন একটা জেনারেশন ছিল যাদেরকে জেনজি হিসেবে সবাই চেনে। সারাদিন থাকতো মোবাইল কিংবা কম্পিউটার ডিভাইসে, কিছু পড়াশোনা, রিলস দেখা আর রাত জেগে দূরের কারো সাথে কথা বলাই ছিল তাদের মূল কাজ। এমনকি আড্ডাতে গেলেও মোবাইল হতো তাদের সঙ্গে। ওরে সুইটি রে, আরে আরে তোমার যে আমি দেখলাম সেই লাল পার্কে, তো তুমি আমার সাথে না কথা বইলা, না দেখা ভান করে চলে গেল, বুঝলাম না এটা আমি। এটা কোনো কথা হইলো? তোমার আমি দূর থেকে কতবার ডাকলাম, এসো এসো, না তুমি অন্যদিকে তাকাইয়া চলে গেলা। হ্যাঁ, ওটা কথা না। এখন কথা হইতাছে কি, তুমি আমার সাথে কখন দেখা করবা? হ্যাঁ চলো, তো তোমাকে আমি একটা জায়গার নাম বলি, সেই জায়গা। হ্যাঁ শালা পাগল কোথাকার। না না তুমি না, এক পাগল রাস্তায় শুয়েছিল। তো তুমি কখন থেকে করবো সেটা বলো। হ্যাঁ আমি বলি কি, ওই যে লাল পার্ক আছে না, ওই লাল পার্কে গিয়ে তুমি ওখানে বসে থাকবা, আমি আসছি, তা পাস। এই জেনারেশনের ওপর ঝেঁকে বসা আরেক নেশার নাম ছিল মোবাইল গেমস। ভাই লেভেল ডাউন করেন, লেভেল ডাউন করেন, লেভেল ডাউন। মনে নাকি এই তাড়াতাড়ি মার, ক্লকটার একটা এনিমি আছে, তাড়াতাড়ি ক্লকটার একটা এনিমি আছে, ক্লকটার ওই আর ক্লকটার এনিমি, তাড়াতাড়ি নিচে আয়, ক্লকটার একটা এনিমি আছে রে, একটা এনিমি আমাকে নক দিয়ে দিছে, তাড়াতাড়ি আয় রে ভাই, তাড়াতাড়ি আয়, একটা এনিমি একটা আমাকে নক দিছে, তাড়াতাড়ি আয়। এই হ্যাং মারা ফোন ভাঙে দিব, না না না, ফোন ভাঙে দিলে বাপে আর ফোন কিনে দিবে না। আই রে, এই রিভাইভ দে রে ভাই, রিভাইভ পাতে, এই রিভাইভ পাই গেছে, একটা স্কাউট শুতাবো এখন। এই দেখ ওর আম্মারে ডাকতেছে, বসে বসে গেম খেলতেছে। মার মার, এটা হইলো জেনারেশন দেখ। এই এই বড়া, এই উঠ, তোর আম্মা তোর ডাকতেছে, তাড়াতাড়ি যা তাইলে। এন্ন তোর তোর আঙ্গে ধরতে হইব। এই আমার একটা এনিমি এটা লাগবো, আমার বুইয়া মিস হয়ে যাবে তোর জন্য, আমার বুইয়া, এই ফোন দে, আমার বুইয়া চলে যাবো। এই যখন জেনারেশনের অবস্থা, তখন হঠাৎ একদিন ডাক আসে কোটা আন্দোলনের। প্রথম দিকে সেটা নিয়ে কারো মাথা ব্যথা না থাকলেও পরিবেশ পরিবর্তন করে দেয় কাঁঠাল রানীর ঐতিহাসিক এক চাটুকারী সংবাদ সম্মেলন। এমনকি সেই সংবাদ সম্মেলনের আয়োজক কাঁঠাল রানী নিজেই। কি অবস্থা সবার, কেমন আছেন?
কি অবস্থা সবার, কেমন আছো? জি ম্যাডাম ভালো আছি। এই কি অবস্থা? ভালো ম্যাডাম। এই সবাই কি পূর্বাচলের ফ্ল্যাটটা পেয়েছে? না না ম্যাডাম। কি বলছো, পাইনি কেন? সমস্যা নেই, পেয়ে যাবে পেয়ে যাবে, দিয়ে দিও, ওরা কিন্তু আমারই লোক। ম্যাডাম, বলো। আমি আপনার জন্য একটা গান লিখেছি। শোনাও। কি ব্যথা অন্তরে ওগো মা, ভাঙনের যে খেলা চারিধার, নেই গানা যে কোথায়, চোখ ছল ছল করে ওগো মা। আরে বেঁচে থাকো বেঁচে থাকো বেঁচে থাকো বেঁচে থাকো, সমস্যা নেই, বেঁচে থাকো। কারোর কি কোনো প্রশ্ন আছে? আরে কি অবস্থা, কেমন আছো? জি ম্যাডাম ভালো। আপনি কি একটি প্রশ্ন করতে চান? কেন নয়? দেশে যে কোটা প্রথা বিরোধী আন্দোলন হচ্ছে, এখানে এত মানুষ মারা গেছে। থামো, মানুষ মারা গেল? মানুষ মারা যাওয়ার কথা শুনলে আমার কেমন কেমন জানি লাগে, আমার ভেতর সেহুদার ভূত চলে আসে। আর আমার বাবাকে মেরে ফেলেছে, আমার মাকে মেরে ফেলেছে, আমার ছোট ভাই রাসেলকে মেরে ফেলেছে। স্বজন হারানোর কি বেদনা, স্বজন হারানোর কি বেদনা, তা আমার থেকে ভালো কে জানে। ও সরি সরি সরি, কি যেন হয়ে গেল আমার। আর কার প্রশ্ন আছে? ম্যাডাম আমার একটা প্রশ্ন। আরে প্রবাস, কেমন আছো? ম্যাডাম ভালো আছি। ম্যাডাম এই বর্তমান যে কোটা আন্দোলন চলছে, এখানে যে একটা ভুল যুক্তি উপস্থাপন করা হচ্ছে যে আমাদের মুক্তিযোদ্ধার সন্তানরা শুধুমাত্র কোটার মাধ্যমে চাকরি পাচ্ছে, এটা কিন্তু ভুল উক্তি। কারণ আমাদের মুক্তিযোদ্ধার সন্তানরা তারা এসএসসিতে ভালো রেজাল্ট করে, এইচএসসিতে ভালো রেজাল্ট করে, চাকরির রিটেনে টিকে, ভাই টিকে, তারপরেই কিন্তু তারা চাকরিটা পায়। তুমি তো ঠিক বলেছো। তো ম্যাডাম যখন একটি চাকরির পরীক্ষায় যদি রাজাকারের নাতিপতি সমান মেধাবী হয় এবং একজন মুক্তিযোদ্ধার নাতিপতিও সমান মেধাবী হয়, এক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই মুক্তিযোদ্ধার নাতিপতিকে চাকরিটা দেব। অবশ্যই, আমি তো দেখেছি। আমি কি দেখিনি? এই 2018 সালে জামাত বিএনপির ষড়যন্ত্রের কারণে আমি কোটা তুলে নিয়েছিলাম। তারপর কি হলো? তারপর আমার মুক্তিযোদ্ধার নাতিপতিরা, আমার মেয়েরা, তারা না খেয়ে মারা যাচ্ছে। এই জামাত বিএনপির ষড়যন্ত্রের কারণে আমি আমার ছোট ভাই রাসেলকে হারিয়েছি, আমি আমার বাবাকে হারিয়েছি। স্বজন আর বেদনা আমার থেকে কে বেশি ভালো জানে? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ম্যাডাম ও বলো। ম্যাডাম তো আপনি এখন চাকরিটা কাকে দিবেন, রাজাকারের সন্তানদেরকে না মুক্তিযোদ্ধার সন্তানদেরকে? অবশ্যই মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি দিব। মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো রাজাকারের বাচ্চারা চাকরি পাবে। হ্যাঁ, এই ওরা আমাদেরকে রাজাকার বললো। এই আমরা কি রাজাকার? আমাদেরকে রাজাকার বললো, ওরা আমাদেরকে রাজাকার বললো। এই রাজাকার বললো আমাদেরকে। তুমি কে, আমি কে? রাজাকার রাজাকার কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার। তুমি কে, আমি কে? রাজাকার রাজাকার। কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার। তুমি কে, আমি কে? রাজাকার রাজাকার। কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছিলাম, কিন্তু আমাদের এই যৌক্তিক দাবিকে নস্যাৎ করার লক্ষ্যে খুনি হাসিনা আমাদেরকে রাজাকার ডাক দিয়ে আন্দোলন দমানোর অপচেষ্টা চালাচ্ছে, যা আমরা কোনোভাবে হতে দেব না। সারা দেশের সকল ক্যাম্পাসে আগামীকাল থেকে তীব্র আন্দোলন করে তুলুন। তুমি কে, আমি কে? কে বলেছে, কে বলেছে? তুমি কে, আমি কে? এর আগের সবকিছু সাধারণ পর্যায়ে থাকলেও রাজাকার গালিটি মেনে নিতে পারেনি ছাত্র জনতা।
মোবাইল ডিভাইস পেলে রাগে ক্ষোভে বেরিয়ে আসে সেই জ্যানজিরাও। হঠাৎ এমন এক ঘটনায় নড়ে চড়ে বসে দেশবাসী। সরকারের পক্ষে বিপক্ষে ঝড় ওঠে চায়ের কাপেও। মামা চা দাও তো। এ মামা এক কাপ চা দিও। এই টিভিটা চালাতে দিই, খবরে কি চলে? এই টিভিটা চালাস না? রিমোট বাই করে লই। তোর এতক্ষণ লাগে? এ মামা চা দিস। রিমোট পাইতাছি না তো। আরে হ্যাঁ ঠিক। বাতাবি লেবুর টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আমন্ত্রণ। নৌকায় বাতাবি লেবুর বাম্পার ফলন। এই চ্যানেল পাল্টা, এগুলা দেখার লেগে টিভি চালাইছো। আপনারা দেখছেন বাতাবি লেবু। দেখুন সুন্দর সুন্দর টমেটো। এ সকল টমেটো দেখা যায় কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলে, সেখানে এগুলোর খুব বাম্পার ফলন হয়েছে। এই চ্যানেল পাল্টা। হ্যাঁ, সাকিব আল হাসান বিদেশের মাটিতে এবারও প্রতিশ্রুতি দিয়ে আসলেন আগামীবার বিশ্বকাপ জয় করেই ছাড়বে এবং এই বাংলাদেশকে আগামী বিশ্বকাপ উপহার দিয়েই ছাড়বে। এই তো বন্ধ কর টিভি। করতেছি। এগুলা দেখার লেগে টিভি চালাইছো। করতেছি। দেশে আন্দোলন চলতেছে আর কি সব বাতাবি লেবুর বাম্পার ফলন লাগা লাগছে। এগুলা কিছু হইলো? এই মেয়ে, সমস্যা কি তোমার? ভাল লাগে না? দেশের উন্নয়ন হইতেছে, তোমার কি ভাল লাগে না? আরে দেখ, রাখেন আপনার উন্নয়ন। ছেলে পেলে যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামছে, শাহবাগ এদের আটকে দিছে। এরপরে আবার করছে কি রাজাকার ট্যাগ দিয়ে আন্দোলন দেওয়ার চেষ্টা করতেছে। এগুলা কিছু হইলো? থামো থামো থামো, বড় বড় রাজনৈতিক দলে কিছু করতে পারে না। আর তোমরা তো মানে এই যে জন্ম হয়েছে দেখলাম না তোমারে, তোমরা জন্ম হয়েছে দেখলাম, তোমরা কি করবা? জামাত বিএনপি কিছু করতে পারে না। পোলাইবান এসব ফাবুবাজি বন্ধ করেন। ছেলে পেলে সামনে মাঠে নামতেছে, দেখ মুনি কয়দিন টিকতে পারেন মিয়া। দেখ মনি, তোমরা কি করো? এই বেশি বাবুর মারো না, জেলে বইরে আরে দেখ মিয়া, আরে মামা কি শুরু করছো এইসব? দেশের পরিস্থিতি এখন বেশি ভালো না, আর তোমরা আছে রাজনীতি নিয়ে। আমার পেটে ভাত নাই আর তোমরা রাজনীতি। এখন যাও তো, মনটা নিরস্ত করে দিছো মিয়া। এলো বিল্লো। এই শফিক, আমারটা লেগা রাখিস। আরে মামা টাকা দিয়ে যান, আগের তো 700 টাকা বাকি। আরো আই রে আওয়ামী লীগ। পরদিন থেকে সারা দেশে বেড়ে যায় আন্দোলনের তীব্রতা। গুন্ডা বাহিনীর বিপরীতে একে একে ইতিহাসে মহাবীর হয়ে সামনে আসতে থাকে ছাত্ররা। কেউ বুক পেতে দেয়, কেউ বা মাথা উঁচু করে দাঁড়ায় ঘাতকের বুলেটের সামনে। পানি লাগবে কেন? পানি পানি লাগবে কেন? পানি লাগবে কেন? পানি পানি লাগবে কেন? পানি লাগবে কেন? পানি পানি ভাই, পানি লাগবে ভাই, পানি লাগবে কেন? এরপর আমরা দেখতে পাই আন্দোলনের তীব্রতা বাড়তে থাকে। প্রথম দিকে এই আন্দোলনের নেতৃত্ব দেয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা।
যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপরে নির্যাতনের স্টিমার রোলার চালানো হয়, তখন একযোগে নেমে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। পাবলিকের ছাত্ররা মার খাবার পর হলগুলো বন্ধ করে দিলে সবাই যখন ভাবে এই বুঝে আন্দোলন শেষ, ঠিক তখনই নেমে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। কিন্তু যখন প্রাইভেটের ছাত্ররাও পেরে উঠতে পারছিল না, তখন দলে দলে নেমে আসে মাদ্রাসার ছাত্ররা। ছাত্রদের সমর্থন দেয় শিক্ষক। ছাত্রদের সমর্থন দেয় শিক্ষকরা, সমর্থন দেয় সকল রাজনৈতিক দল। নামে সাধারণ মানুষ। এরপর আর টিকে থাকতে পারেনি সন্ত্রাসীরা, পালায় লেজ গুটিয়ে। এ পর্যায়ে সরকার থেকে আসে আলোচনার ডাক, কিন্তু শত মানুষের লাশের উপর দিয়ে কি আর আলোচনা হয়? গণভবনে না গিয়ে ছাত্ররা জড়ো হতে থাকে কেন্দ্রীয় শহীদ মিনারে। আপনারা দেখেছেন কিভাবে আমার এই ভাইদেরকে এই সারা দেশ জুড়ে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নেমেছিলাম, কিন্তু এই স্বৈরাচার যে নৃশংসতা আমাদের সাথে দেখিয়েছে, তাতে আবারও প্রমাণ হয় এই স্বৈরাচারের আমাদের দেশের প্রতি, জনগণের প্রতি, ছাত্রদের প্রতি কোন দায়বদ্ধতা রাখে না। তাই 8 দফা 9 দফা তো হলো, এবারে কয় দফা? আজ থেকে দফা 1, স্বৈরাচারের পদত্যাগ। আজ থেকে সারা দেশ জুড়ে এই স্বৈরাচারের পতনের 1 দফা দাবিতে লাগাতার অসহযোগ আন্দোলনের ডাক দিচ্ছে। দফা 1, দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ। 1 দফার ঘোষণা দিয়ে এই গ্রেপ্তার আতঙ্কে লুকিয়ে পড়তে হয় সবাইকে। রাতেই অনলাইনে ঘোষণা আসে, পরশুদিন হবে ঢাকা অভিমুখে সারা দেশে লং মার্চ। কিন্তু এর কিছুক্ষণ পরেই আসে এক ঐতিহাসিক ঘোষণা, পরশু নয়, পরিস্থিতি বিবেচনায় কালকেই হবে লং মার্চ। অপ্রস্তুত বা প্রস্তুত, যে যে অবস্থায় ছিল, রওনা দিতে বলা হয় ঢাকার দিকে। এ যেন এক ইতিহাসের সাক্ষী। স্বপ্ন তরুণ চোখগুলোতে নেই ঘুম। একদিকে যেমন আতঙ্ক, তেমনি আরেকদিকে নতুন সুবে সাদিকের অপেক্ষা। জেগে ওঠে সরকারি গুজব সমাজ। কালকে ঢাকায় আসি, 7 মিনিটে ক্লিয়ার করে দেব। এই সারা বাংলায় খবর দে, 1 দফার খবর দে। 10টা হুন্ডা 20টা হুন্ডা, আন্দোলন একেবারে ঠান্ডা। কালকে রামদা পিস্তল যে যেটা পাবি সব নিয়ে বাইরে পড়বি, সামনে যেটা পাবি একদম খালাস করে দিবি। সহমত ভাই, সহমত। সহমত ভাই। বেলা গড়িয়ে 10টা 11টা।
টিভিগুলোতে দেখানো হয় ঢাকার রাস্তা একদম ফাঁকা, কোনো রাস্তায় কোনো জনসভা কিছুই হচ্ছিল না। কিছু মানুষ উকিঝুঁকি মারলেও একত্রিত হতে পারছিল না তেমন কেউই। কেউ নামুক আর না নামুক, আমরা মাঠে নামবো। আজ হয় বিজয়, না হয় মৃত্যু। এই দেশটা তো আমাদের একার না, এই দেশটা তো আমাদের সকলের। আজকে মাঠে না নামলে কবে মাঠে নামবেন? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। 1 2 3 4, স্বৈরাচার গদি ছাড়, 1 2 3 4, স্বৈরাচার গদি ছাড়। নারে তাকবীর। আল্লাহু আকবার। বিদায় দেন জনগণ, ও জনগণ বিদায় দেন আমার রে আমার বিদায়, বিদায় দেন মাইরে না, মাইরে না জনগণ, ও জনগণ মাইরে না মারে রে আমার জন। এই পলাইছে রে, পালাইছে রে পালাইছে, স্বৈরাচার পালাইছে, পলাইছে রে পলাইছে, স্বৈরাচার পালাইছে, স্বৈরাচার পলাইছে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, স্বৈরাচার পালাইছে, পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, স্বৈরাচার পালাইছে, স্বৈরাচার পালাইছে, পালাইছে রে পালাইছে। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। যে পথে শহীদ মুগ্ধ সাইদ, যে পথে শহীদ মুগ্ধ সাইদ, সেই পথ কভু থামে না। সে জীবন বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। এভাবেই শেষ হয় আমাদের 24-এর গল্প। ছাত্র জনতা জুলাইকে নিয়ে যায় 36 পর্যন্ত। ধন্যবাদ। তুরাক্স থিয়েটার এর এই পরিবেশনা উপভোগ করার জন্য, পৃথিবী কাঁপানো এই আন্দোলন আমাদের মিল্লাতের শহীদের জন্য সকলের কাছে দোয়া যাচ্ছে। আল্লাহ যেন শহীদদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আমরা বলি আমিন।